হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব প্রশ্নবিচিত্রা অষ্টম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। প্রথম স্কুল দেখে নাও তোমরা কি রয়েছে সেখানে। বাংলাতে আমরা শর্ট প্রশ্নগুলো অবশ্যই আলোচনা করছি। দেখো, প্রথমে রয়েছে যে একদা আরব জাতির সহিত সংগ্রাম হয়েছিল কার সাথে? জার্মানদের সঙ্গে, মুরদের সঙ্গে, অসুরদের সঙ্গে না গ্রিকদের সঙ্গে? উত্তরটি কিন্তু হয়ে যাবে মুরদের সঙ্গে। ঠিক আছে, উত্তরটি হবে মুরদের সঙ্গে। এরপরে দেখো তোমরা যে রাজহংসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল কারা? রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল অবশ্যই হবে কিন্তু এখানে পেলা। তারপরে দেখো চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিল কে? অবশ্যই হবে এখানে ধননন্দ। তোমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা বার করো এবং উত্তরগুলো অবশ্যই করতে থাকো। এরপরে রয়েছে 2-1 যে একটা জাতি বটে, কোন জাতির কথা বলা হয়েছে? দেখো এখানে ভারতবর্ষের কথা বলা হয়েছে। আফগানিস্তানের সরকারি ভাষা কি? ফার্সি। তারপরে দেখো 2-3 বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবর করেছিল? বাঁদরের দল। এরপরে দেখো 3-1 বনভোজনের ব্যাপার গল্পে প্রথম লিস্টে কি কি খাবার ছিল? দেখো বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, 2 রকম মাছের চপ ইত্যাদি ইত্যাদি। 3-2 দেখো কে প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করে কোথায় এবং কেন উপস্থিত হয়েছিল? 3-2 তোমরা দেখতে পাচ্ছ 3-2 উত্তরটা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথ্যতা গল্পে আরব সেনাপতি, দেখো আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করলে তিনি প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করেন। যুদ্ধে ক্লান্ত ও পিপাসার কারণে দুর্বল হয়ে পড়েন এবং দিক নির্ণয় করতে না পেরে বা দিক নির্ণয় না করতে পেরে বিপক্ষের শিবিরে অর্থাৎ আরব সেনাদের শিবিরে উপস্থিত হন। এরপরে 3-3 দেখো বলছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর দেখো যে আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে গেল কেন? দেখো আরব শিবিরে মুর সেনাপতি ও আরব সেনাপতি যখন এখানে নিজ নিজ পূর্বপুরুষদের সাহসিকতা ও সংগ্রাম কৌশলের পরিচয় দিচ্ছিলেন, তখনই মুর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি জানতে পারেন যে পূর্বপুরুষদের সাহসিকতা সংগ্রাম কৌশলের পরিচয় দিচ্ছিলেন, তখনই মুর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি হলো আরব সেনাপতির পিতৃহন্তা। সেই সময় আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায়। এরপরে দেখো কি রয়েছে পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই। দেখো রয়েছে এখানে যে শঙ্কা যেখানে নেই সেখানে কি হতে পারে? সেখানে জাহাজ ডুবি হতে পারে। তারপরে দেখো পরবাসী কবিতাটি কার লেখা? দেখো অনেক অপশন রয়েছে, আমি শুধু উত্তরগুলো বলছি কারণ সময়েরও তোমাদের দরকার রয়েছে। দেখো বিষ্ণুদেব। দেখো ভাবটা যেন এই বাজে ঘরে আছি, নিতান্ত ড্যাশ শরীর আমার তাই, এখানে হবে মায়ার শরীর, নিতান্ত মায়ার শরীর আমার তাই। এরপরে দেখো 5-1 সবুজ জামা আসলে কি? দেখো এটা বলছি কিন্তু তার আগে বলছি তোমরা চ্যানেলটি অতি অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি তোমরা অতি অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি প্রশ্নবিচিত্রা পুরো আলোচনা করছি ফার্স্ট ইউনিট টেস্টে, আর যারা সাবস্ক্রাইব করে রাখবে আমি ভিডিও করে ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। অন্যান্যদের থেকে তুমি এগিয়ে থাকবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখো 5-1 রয়েছে যে সবুজ জামা আসলে কি? উত্তরটা দেখে নাও। সবুজ জামা আসলে গাছেদের সবুজ পাতা যেমন তাদের প্রাণ ধারণে সাহায্যকারী, তেমনি তোতাই বাবুর সবুজ জামা হলো তার প্রাণ শক্তির প্রতীক। এরপর দেখো 5-2 চিতা চলে গেল। দেখো চিতা চলে গেল, চিতা কিভাবে চলে গেল? উত্তর দেখো এখানে রয়েছে যে চিতা চলে গেল হিংস্র ছন্দে। চিতা চলে গেল হিংস্র ছন্দে, আশা করি দেখা যাচ্ছে। 5-3 রয়েছে মান্ধাতারি আমল থেকে। মান্ধাতারি আমল বলতে কি বোঝো? দেখো 5-3 উত্তরটা দেখো মান্ধাতার আমল একটি প্রচলিত বাগধারা। মান্ধাতা ছিলেন অতি প্রাচীনকালে সূর্যবংশীয় এক রাজা। বহু প্রাচীনকালের অনুষঙ্গ ব্যবহার করতে মান্ধাতার আমল এই বাগধারাটির প্রয়োগ করা হয়েছে। এরপরে এগুলা বড় প্রশ্ন, তোমরা এগুলা পারবে, পেয়ে যাবে। এরপর দেখো 7-এর দাগে যে অপুর টিনের বাক্সে কি কি ছিল? অপুর টিনের বাক্সে কি কি ছিল? দেখো এখানে রয়েছে 2 পয়সা দামের পিস্তল,
কাঠের ঘোড়া, ভেপু, বাঁশি ইত্যাদি ইত্যাদি। এবার 4 পয়সা দামের একটি রং ওঠা কাঠের ঘোড়া, ঠিক আছে এগুলা। তারপরে 7-2 দেখো অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? দেখো প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায়। দুর্গা কোন ফুলের নোলক পড়তে ভালোবাসে? ওর কলমি ফুলের নোলক পড়তে ভালোবাসে। 7-4 দেখো মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লেগেছিল? উত্তর হবে কর্ণ। কেন না, মহাভারতের কর্ণ মহাবীর হওয়া সত্ত্বেও তিনি চিরকাল সকলের কৃপার পাত্র। এবার দেখো 7-5 যে কারা সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? উত্তর হবে নিশ্চিন্তপুর গ্রামের কয়েকজন লোক। 7-6 যে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু বেশি অবাক হয়ে গিয়েছিল? খরগোশের ছবি। এরপর দেখো 8-এর দাগে যে পাঁজরগুলি শব্দ দুটির মধ্যে 2টি রুদ্ধদল, 1টি মুক্তদল, 3টি মুক্তদল, 1টি রুদ্ধদল ইত্যাদি ইত্যাদি অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, সেটি হবে এখানে দেখে নাও। 8 জায়গ হয়ে যাবে যে 3টি মুক্তদল, 1টি রুদ্ধদল, অর্থাৎ পাঁজরগুলি। এরপর দেখো 8-এর 2 কর্ম থেকে করম, এটি হচ্ছে কিসের উদাহরণ? এটি হবে অবশ্যই মধ্য স্বরগমের উদাহরণ। 8-এর 3 দেখো শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হস্যইকার বা হস্যকারকে সেই ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারণ করার রীতিটি হচ্ছে এখানে অপিনীতি হবে। এবার দেখো 8-এর 4 দণ্ডায়মান শব্দটিতে মোট কয়টি দল আছে? দেখো দণ্ডায়মান 4টি দল আছে, বুঝতে পেরেছো? এরপরে দল বিশ্লেষণ রয়েছে দেখো এখানে বিশ্বভুবন এবং বোঝাপড়া। তারপরে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। দল কাকে বলে? এগুলো রয়েছে দেখে নাও। বিশ্বভুবন আমি দল বিশ্লেষণ করেছি দেখো, বিশ্বভুবন, ঠিক আছে। তারপরে বোঝাপড়া দেখো বোঝাপড়া। আচ্ছা 9-2 যেটি ধ্বনি বিপর্যয় ছিল দেখো, সংজ্ঞাটি যে পদ মধ্যস্থ 2 ধ্বনির অবস্থানের পারস্পরিক পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে, যেমন এই যে পিশাচ থেকে পিচাস। আচ্ছা এখানে দল কাকে বলে 9-3 ছিল দেখো, যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোন শব্দের যেটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। এরপরে অপিনীতি অভিশ্রুতির মধ্যে পার্থক্য দেখো, যে শব্দের মধ্যে অবস্থিত হস্যই বা হস্যই যেখানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে তার ঠিক আগে উচ্চারিত হলে তাকে অপিনীতি বলে, যেমন আজি থেকে আইচ। এবং অপিনীতির হস্যই বা হস্য পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধিতে মিলিত হলে এবং তার প্রভাবে পরবর্তী স্বরের সঙ্গতি বা বিকৃতি ঘটলে তাকে অভিশ্রুতি বলে, যেমন আজি থেকে আইচ সেখান থেকে হচ্ছে আজ। এটা হচ্ছে অপিনীতি এবং অভিশ্রুতির মধ্যে একটা পার্থক্য। আর বাকিগুলো তোমরা পারবে। সমীবন কাকে উদাহরণ দাও, অর্থ লিখো, যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এগুলো তোমরা পারবে। তো আজকে আমরা আলোচনা করলাম 1 নম্বর স্কুল, পরে আলোচনা করবো 2 নম্বর স্কুল। তো তার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।